বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বিশ্বজুড়ে এবং বিশেষ করে বাংলাদেশে এই বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং কিছু কাজও হচ্ছে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, প্রোপাগান্ডা, এইসব নানা বিষয় নিয়ে বাংলাদেশ নানা রকমের বিভ্রান্তির মধ্যে আছে, নানা রকমের বৈরিতার মধ্যে আছে, বিভিন্ন এমনকি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গেও এই যে ভুল তথ্য, গুজব, অপতথ্য, এগুলোকে শনাক্ত করবার উপায় কী এবং এগুলো কীভাবে আমাদের সমাজ, রাষ্ট্রকে, রাজনীতিকে, অর্থনীতিকে প্রভাবিত করছে, ক্ষতিগ্রস্ত করছে, এইসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার টেবিলের একেবারে মুখোমুখি রয়েছেন কদরুদ্দিন শিশির, দ্য ডিসেন্টের এডিটর। তিনি একসময় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির ফ্যাক্ট চেকিং এডিটর ছিলেন। তার পাশে বসে রয়েছেন ডক্টর সাইমুম পারভেজ। ডক্টর সাইমুম পারভেজ নরওয়ের অসলোর এমএফ নরওয়েজিয়ান স্কুল অফ রিলিজিয়ন অ্যান্ড সোসাইটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং সিনিয়র রিসার্চার। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আসিফ বিন আলী। আসিফ বিন আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্বাধীন সাংবাদিক। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিজিএসের গত নভেম্বর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের তথ্য যাচাই করে যেটা দেখা যাচ্ছে, প্রায় 1700 ভুল তথ্য, গুজব এবং অপতথ্য সিজিএস শনাক্ত করেছে এই কয়েক মাসে। এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র 2025-এর প্রথম 3 মাসে 837টি ভুল তথ্য, গুজব এবং অপতথ্য শনাক্ত করেছে এবং তারা বলছে যে গত বছরের একই সময়ের তুলনায় এটা 28% বেশি। মানে ভেরি আনফর্চুনেট, যেটা আসলে পরিস্থিতিটা ভালো হওয়ার কথা ছিল। এবং এগুলো শুধুমাত্র যেসব তথ্য ফ্যাক্ট চেক করা হয়েছে সেগুলো, এর বাইরেও নিশ্চয়ই আরও হিসেব রয়েছে, শত শত গুজব এবং ভুল তথ্য দেখা যাচ্ছে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য একটা বড় অশনি সংকেত হিসেবে অনেকে মনে করছেন। সো আপনারা এগুলোকে কীভাবে দেখছেন? এটা কি শুধুই ডাটা নাকি বা পরিসংখ্যান, নাকি এগুলো আসন্ন অনিশ্চয়তা এবং গণবিশ্বাসের ক্ষেত্রে একটা ধসের পূর্বাভাস দিচ্ছে? আমরা এটাও দেখলাম যে ইউটিউবে ডিসমিস ল্যাবরেটরি রিপোর্ট, যেখানে শেষের আপনি কাজ করেছেন, যে কিভাবে এখন ভিডিও তৈরি করা হচ্ছে, ফেক ভিডিও, এবং সেগুলো কিভাবে। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে, ধন্যবাদ। সো ডিসমিস ল্যাবের কাজটা ওদেরই কাজ, আমি জাস্ট হচ্ছে কী করছি শেয়ার করছি। সো এটা একটা নতুন ধরন। জাস্ট এই যে আপনি কথাটা বললেন যে মিস ইনফরমেশন গত 1 বছরের হিসাবে আগের বছরের চেয়ে বাড়ছে। সো এটা বাড়ছে, ধরেন যে পরিমাণে যেমন বাড়ছে, ট্যাকটিক্সের জায়গা থেকে, কৌশলের জায়গা থেকেও নতুন নতুন কৌশল আসতেছে। এটা জাস্ট এটার একটা প্রমাণ যে তাদের এই রিপোর্টটাতে তারা 30টার বেশি ইউটিউব চ্যানেলকে মনিটর করছে, যেগুলো গত কয়েক মাসেই এদের যাত্রা। এই ইউটিউব চ্যানেলগুলোর ক্রিয়েশনের ডেট হচ্ছে গত কয়েক মাস। সো এই কয়েক মাসে এই ইউটিউব চ্যানেলগুলো মানে ধরেন যে তৈরি হয়েছে, এবং এরপরে তাদের মিস ইনফরমেশন ছড়ানোর একটা নতুন জনরা, যে বিভিন্ন টক শো, আমরা এখন কথা বলতেছি, সো এই টক শোর একজন প্লেয়ার, একজন বক্তার একটা অংশ বক্তব্য কেটে নিল, আরেকটা টক শোতে অন্য একজন কথা বলতেছে, ওটা কেটে নিল, এরকম 2টা বা 3টা কেটে একসাথে করে তারপরে হচ্ছে এই যে আউট অফ কনটেক্সট, যে দুইজনের কথা এখানে আমরা এক প্রসঙ্গে কথা বলতেছি, হয়তো আরেক প্রসঙ্গে আরেক জায়গায় আরেকজনকে উদ্দেশ্য করে একটা বক্তব্য আরেকজন দিচ্ছেন, দুইটারে একসাথে করে এক কনটেক্সটে দেখানো, এবং এর মাধ্যমে বড় বড় ধরনের মিস ইনফরমেশন তৈরি, মানে মিসকনসেপশন তৈরির সুযোগ আছে। আবার দেখা যাচ্ছে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানকে পাশে দিয়ে, ইয়েস, এবং একজন খুব কড়া কথা বলতেছেন, আরেকজন হচ্ছে খুব শুনে যাচ্ছেন। এই ধরেন বিএনপি মহাসচিবকে নিয়ে এবং আরেকজন ব্যক্তি যিনি বিদেশে থাকেন, ওনাদের দুইজনের রিসেন্টকার একটা ভিডিও এরকম মানে ছড়াচ্ছিল। তো আমাকে একজন বেশ এজুকেটেড, মানে বাংলাদেশের সেন্সে একজন হাইয়েস্ট লেভেলের এজুকেটেড লোক, একজন ইউনিভার্সিটি বা মেডিকেল কিসের একজন প্রফেসর, এটা আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন যে এইটা কি আসলে সত্য কিনা, আমি তো এরকম কিছু দেখলাম না, বাট উনি কনফিউজড যে এটা সত্য হইতে পারে। হ্যাঁ, তো এই যে মানুষকে, একদম এজুকেটেড মানুষকে বিভ্রান্ত করে ফেলার ব্যাপারটা, এইটা নতুন শুরু হচ্ছে এই ফরম্যাটে, যে দুই আউট অফ কনটেক্সট কিছু ভিডিও, কিছু ফুটেজকে একসাথে করে তারপরে সেটা প্রচার করা, এবং এইটা একটা কোঅর্ডিনেটেড, আমার যে কতগুলো এরকমের এক্সাম্পল দেখছি তার মধ্যে মনে হচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড ব্যাপার আছে। কারণ হচ্ছে যে পলিটিক্যাল বক্তব্যগুলোকেই
এই 5 আগস্টের পরবর্তী নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টরদের বাংলাদেশের বক্তব্যগুলোকে টার্গেট মানে এডিট করেই এইভাবে প্রেজেন্ট করা। এখন এটা যদি অন্য আরও নানান ধরনের বিষয় থাকতো, ধরেন যে সেলিব্রিটিদেরকে নানান ধরনের নন পলিটিক্যাল সেলিব্রিটি তাদের বক্তব্য নিয়ে এরকম, এটা হচ্ছে না, হচ্ছে শুধুমাত্র পলিটিক্যাল ফিগারদের এই রকমের বিভিন্ন ধরনের ফলস ক্লিপ তৈরি করে প্রচার করা। সো এইটা একটা নতুন সংযোজন, এবং নির্বাচনের আগে আমার ধারণা এরকম আরও নতুন নতুন অনেক ট্যাকটিক্স আসবে। পলিটিক্যাল আমাদের যে একটা টার্মোয়েল পরিবেশ আছে আগামী কয়েক মাস, নির্বাচনের আগ বা পর পর্যন্ত এটা চলতে থাকবে। সো এটাকে কেন্দ্র করে দেশে এবং বিদেশে, আমি বিদেশে যখন বলতেছি তখন আমি ধরেন যে এটা যদি একটা জাস্ট একটা ইন্ডিকেশন দিয়ে রেখে পরে আরও আলাপ করব, যে রিসেন্টলি আমরা বেশ কিছু রিপোর্ট দেখতেছি 5 আগস্টের পরবর্তী সময় থেকে মানে কনস্ট্যান্টলি চলতেছে যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে নানান ধরনের মিসইনফরমেশন ছড়ানো। এইটা ধরেন আমরা ধরে নিছিলাম যে প্রথম 5 আগস্টের এটা খুব ভয়াবহ একটা সময় গেছে আমাদের জন্য। সো ওই সময়ে নানান ধরনের ক্রাইসিসটা অনেক বেশি ডিপ ছিল, অনেক বেশি ইনস্ট্যান্ট, মানুষ বুঝতে পারে না যে কী ঘটবে কী করবে, ইনফরমেশন যে যেখানে পাইছে শেয়ার করছে। ওই জায়গা থেকে তো আমরা মোটামুটি এখন স্টেবিলিটির দিকে যাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা ইনফরমেশন যে কোনো জায়গায় ভালোভাবে অ্যাক্সেস করতে পারি। ইন্ডিয়ান একটা সাংবাদিক চাইলেই এখন বাংলাদেশে তার একজন রিপোর্টার রাখতে পারে, যেহেতু বাংলাদেশকে তারা অনেকের আসেও, আর যাদের নাই তারা চাইলে এখন বাংলাদেশে তাদের প্রতিনিধি তৈরি করতে পারেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা কভারেজ এরিয়া তাদের এখানে তারা মনে করতেছেন, এখন রেগুলার নিউজ দিচ্ছেন বিভিন্ন মিডিয়াতে। সো সেইটা করতে পারেন, কিন্তু তারা সেটা করেন না। অথবা অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করি তাদেরকে রিচ আউট করতে পারেন। অনেক সময়ই তাদের অনেক রিপোর্ট এখানকার গ্রাউন্ড কোনো রিপোর্টিং কিংবা সোর্স থেকে ইনফরমেশন না নিয়ে, অথবা অ্যাটলিস্ট তাদের যখন প্রেজেন্ট করতেছে তখন বোঝা যাচ্ছে যে তারা গ্রাউন্ড থেকে নেয় নাই। হতে পারে যে এখান থেকে ইনপুট দিচ্ছে অ্যানোনিমাস সোর্সগুলো। হ্যাঁ, সো সেই লম্বা লাপে আমি যাচ্ছি না, জাস্ট আমি বলতেছি যে এখানে থেকে গ্রাউন্ডের আইডেন্টিফাইড সোর্স থেকে ইনফরমেশন না নিয়ে ওনারা রিপোর্ট করতেছেন, এবং সেখানে প্রচুর পরিমাণে ভুল তথ্য, এবং ভুল তথ্যের কোনো অনেক কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে এটার কোনো লিমিট নাই, যে এবং সেই ভুল তথ্যের সাথে আবার যুক্ত হচ্ছে হেইট স্পিচ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে প্রচার করতেছেন। যেমন ধরেন ডক্টর ইউনূসকে নিয়ে গত কয়েকদিন আগে একটা ছবি ইন্ডিয়ান টপ কয়েকটা সংবাদ মাধ্যমেই, যেগুলো টপ বলতে আমি বলতেছি হিন্দি ভাষায় টপ, সো তার প্রচার করে যে ডক্টর ইউনূস কাতারে একটা প্রোগ্রাম করতে গেছেন, একটা মিটিং হয়েছে কয়েকজন মেয়ের সাথে। তো মেয়ে বলতে কি ওইখানকার অথরিটির লোকজন, তার মধ্যে নারী ছিলেন, পুরুষ ছিলেন। তো সেইটাকে তারা একদম কি বলবো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে সেই ছবিটাকে কাশ্মীরের যে ঘটনা, হ্যাঁ পহেলগামের, সেই ঘটনার সাথে লিঙ্ক করে দিয়ে খুবই আপত্তিকর ভাষায় তারা সেটা হেডলাইন করছে এবং স্টোরি করছে। জাস্ট এটা হচ্ছে ওই ছবি কেন্দ্রিক তারা মিস ইনফরমেশন দিচ্ছে, পাশাপাশি এটা হেট স্পিচও দিচ্ছে, যুক্ত করতেছে। এতে এক ধরনের দুই দেশের মানুষের মধ্যে, যারা এখান থেকে এই নিউজটা দেখতেছে বা ওখানে দেখতেছে, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক এক ধরনের লড়াইয়ের ব্যাপারটা আর বাড়তেছে, যে এক ধরনের হিংসা বা এক ধরনের বিদ্বেষ পরস্পরের এটা বৃদ্ধি পাচ্ছে। সো এটা যত বৃদ্ধি পাবে, একই সাথে আবার ওই মিস ইনফরমেশনের বৃদ্ধি পাবে। এখান থেকে অর্গানাইজ মিস ইনফরমেশন ওদের বিরুদ্ধে হয়তো বা তৈরি করবে কেউ, বা কারা যত সময় যাবে। সো এই ধরনের এই যে ব্যাপারটা যত সময় যাচ্ছে, বিশেষ করে নির্বাচন করে এটা আরো বাড়ছে। ডক্টর সাইমুম, এই যে ফ্যাক্ট চেকিং নিয়ে যারা কাজ করছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ফেক নিউজ নিয়ে, তাদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো সবচেয়ে বেশি ছড়াচ্ছে রাজনৈতিক বিষয়, এবং এর ভুক্তভোগী রাজনৈতিক ব্যক্তিত্বরাই সবচেয়ে বেশি। অন্যান্যরাও আছে, কিন্তু কম মাত্রা হয়তো ওই পরিমাণে না। এবং আমরা যেটা দেখছি যে বিএনপি, জামাত, এনসিপি এবং বর্তমান সরকার সবাইকে নিয়েই এই ধরনের অপতথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে, এবং রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালানোর যে বিষয়টি, সেটি কে অপতথ্যের রাজনীতিকরণের একটি বিষয় হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, এবং রাজনীতি যে এখন গুজব কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটার আসলে ভয়াবহতা আপনি কীভাবে দেখেন, এবং এটাকে আমাদের গণতান্ত্রিক কাঠামোকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং রাজনৈতিক দলগুলোর ফ্যাক্ট চেকিং সেল, যদি আমরা মিডিয়া নিয়ে কথা বলছি, শেষে ভালো বলতে পারবেন যে তাদেরও আসলে এটা নেই। এবং সেটাও আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফ্যাক্ট চেকিং সেল থাকলেই কী হবে, এটা তো আসলে প্রত্যেককেই তৈরি হতে হবে, ইন্ডিভিজুয়াল। রাজনৈতিক দলগুলো কী করতে পারবে, নিজেরাও আসলে এই প্রক্রিয়ার মধ্যে, এই কম্পিটিশনে টিকতে গিয়ে প্রায় সকল দলই কম বেশি
কেউ হয়তো আনুষ্ঠানিকভাবে, কেউ অনানুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ছে। সো আমি তো আপনার কাছ থেকে একজন, আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এই যে রাজনীতিতে অপতথ্যের ব্যবহার, এটা কিন্তু মোটেও নতুন না। আমরা দেখি যে সেই রোমান সাম্রাজ্য থেকে এক ধরনের এক সম্রাট আর এক সম্রাটের নামে নানা ধরনের অপতথ্য প্রচার করে হচ্ছে সেখান থেকে সুবিধা নেওয়া শুরু করত। কিন্তু এখন যেভাবে পুরো পৃথিবীব্যাপী অপতথ্যকে রাজনীতির কাজে ব্যবহৃত করা হচ্ছে বা রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা আনপ্রেসিডেন্টেড। আমরা কখনোই পৃথিবীর কোনো ইতিহাসে এই লেভেলে দেখিনি। আমরা যদি বৈশ্বিক রাজনীতি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে 2016-এ যে ইউএস ইলেকশন হয়েছিল, সেই ইউএস ইলেকশন নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্ক রয়েছে, যে সেখানে প্রায় মনে হয় 87 মিলিয়ন ফেসবুক ইউজারের তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ট্রাম্পের ক্যাম্পেইন যে দল ছিল সেই ক্যাম্পেইন টিম সেখানে অ্যাকোয়ার করে এবং সেটাকে তাদের নিজেদের কাজে লাগায় বলে অভিযোগ রয়েছে, এবং সেটা মার্ক জুকারবার্গ স্বীকারও করেছেন মনে হয়। তো এই যে এই ট্রেন্ডটা শুরু হয়েছে, সেটার একটা বড় অংশ আমরা দেখতে পাই বাংলাদেশেও। আমরা খুবই আপত্তিজনকভাবে সেটা ব্যবহার করা হচ্ছে। এখন ইউরোপ বা আমেরিকার সাথে একটা বড় পার্থক্য যেটা মনে হয় আমাদের দেশগুলোর, সেটা হচ্ছে যে এই দেশগুলোতে, উন্নত দেশগুলোতে কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপিআর রয়েছে এবং আরও অনেক হচ্ছে যে তারা এটা নিয়ে একটা ফ্রেমওয়ার্ক করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমরা স্টেট লেভেলে আমরা এমন কোনো হচ্ছে যে ভালো ফ্রেমওয়ার্ক দেখছি না যেই ফ্রেমওয়ার্কের আদলে আমরা ফেক নিউজকে প্রতিরোধ করতে পারবো, বরং আমরা উল্টাটা দেখছি। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের যে শাসনামল, সেই শাসনামলে স্টেট স্পন্সর্ড ফেক নিউজ করা হয়েছে, যেটাতে আমরা অনেকেই এটার সাথে জড়িত, বড় কাজ করেছেন। না, ইভেন আমি যদি আপনার উদাহরণও নিই তাহলে আমরা দেখতে পাই যে স্টেট স্পন্সর্ড এবং স্টেটের সাথে ঘনিষ্ঠ কিছু মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম, তারাও কিন্তু আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আরও অনেকের বিরুদ্ধে তারা কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা কিন্তু চালাতে আমরা দেখেছি। এগুলো ছোট স্কেলের, কিন্তু বড় স্কেলের প্রোপাগান্ডাও রয়েছে। যেমন আমরা একটা উদাহরণ বলতে পারি যে কিভাবে ফেক অথর তৈরি করে, ফেক লেখক তৈরি করে একটা বড় ক্যাম্পেইন করে পৃথিবীব্যাপী, সেটার কথা বলছিলেন, শিশির এপি থেকে একটা ভালো রিপোর্টও করেছিলেন সেখানে। তো এই যে একটা সিস্টেমেটিক আমরা দেখি স্টেট স্পন্সর্ড প্রোপাগান্ডা, সেটা যেমন আমরা দেখেছি, এবং সেটাকে সাস্টেইন করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো বিভিন্ন অ্যাক্ট ছিল, যাতে শুধুমাত্র একটা গ্র্যান্ড ন্যারেটিভ পুরো বাংলাদেশ জুড়ে এক ধরনের মতবাদ এবং এক ধরনের বক্তব্য যাতে প্রচার করা হয়, সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করেছিল। কিন্তু আপনি যেটা কিছুক্ষণ আগে শিশিরকে প্রশ্ন করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যে তাহলে তো শেখ হাসিনা পতনের পরে আমরা মনে করেছিলাম যে এরকম পরিস্থিতি আর থাকবে না। কিন্তু আমার পলিটিক্যাল যে অ্যানালাইসিস, ওরা হচ্ছে শিশির হচ্ছে অনেক টেকনিক্যাল বিষয়টা ভালো বুঝবে, কিন্তু আমরা যেহেতু পলিটিক্স নিয়ে কাজ করি, আমার যে পলিটিক্যাল অ্যানালাইসিস তাতে আমার মনে হয় বেশ কয়েকটা কারণ রয়েছে, ফ্যাক্টর রয়েছে, যে কেন এখনও একটা বিশাল পরিমাণে আমরা অপতথ্যের বিস্তার আমরা দেখতে পাচ্ছি। তার একটা বড় কারণ হচ্ছে যে যখনই অথরিটেরিয়ান গভর্নমেন্টগুলো থাকে, তখন একটা গ্র্যান্ড ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য বাকি সব সিঙ্গেল ন্যারেটিভগুলোকে তারা কন্ট্রোলে রাখে। ওই শুধুমাত্র আমরা একটা গ্র্যান্ড ন্যারেটিভই আমরা দেখতে পাই। কিন্তু যখন অথরিটেরিয়ান পাওয়ার থাকে না, তখন ওই প্রত্যেকটা ফ্যাক্টরি মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা তাদের নিজেদের স্বার্থ ফায়দা হাসিল করার চেষ্টা করে। এবং সেটার সাথে সাথে আমরা দেখেছি যে একটা বড় ধরনের ক্যাম্পেইন, যেখানে শিশিরাও কাজ করেছে সেগুলো ডিবাঙ্ক করার জন্য, সেটা আমরা ইন্ডিয়া থেকে আমরা দেখেছি। সেই সময় ইন্ডিয়ার বিভিন্ন ইভেন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে, টুইটার থেকে একটা ব্যারেজ অফ লাইক একটা ফ্লাড গেট মনে হয়েছিল ওপেন হয়ে গেছে, সেই সময় আমরা খেয়াল করেছি। আমরা যদি সেটা বাদও দিই, আমরা দেখতে পারি যে এটা যে ইকোনমি রয়েছে, এটা তো একটা ইকোনমি রয়েছে এবং সেটার পিছনে মিলিয়ন ডলার, বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই 15 বছর, সেটা তো বন্ধ হয়নি এখনো। সেই যে ফান্ডিং সোর্স, সেই সোর্স এখনো রয়েছে। অতএব তারা তাদের মতো কাজ করছে এবং সেটার সাথে সাথে এখন দেখছি যে বাংলাদেশের ভিতরেও একটু আনরেগুলেটেড বেশি থাকার কারণে, কারণ আমরা যে পৃথিবীতে বাস করি, এটাকে অ্যান্ড্রু চ্যাডউইকের থিওরি অনুযায়ী হাইব্রিড মিডিয়ার পৃথিবী বলা হয়, যেখানে অফলাইন অনলাইন একসাথে মিশে যায়। তো এখন আমরা দেখছি যে অফলাইনে যারা হয়তো রাজনৈতিকভাবে দুর্বল, তারা একটা বড় ধরনের ফেব্রিকেটেড বড় ইমেজ এবং প্রভাব
অনলাইনে দেখাতে চান। তো এই বাস্তবতা কিন্তু বাংলাদেশে রয়েছে যে আপনি অনলাইন প্রেজেন্স দেখে অনেক সময় বোঝা যায় না যে তার মাঠে শক্তি কতটুকু। তো আমরা সেই অনলাইনের প্রেজেন্সটাকে হচ্ছে একটা ইনফ্লেটেড প্রেজেন্স দেখানোর জন্য আমরা দেখেছি সেখানে অনেক ফেক নিউজ ছড়ানো হয়। যেমন একটা অনুষ্ঠানের কথা শিশির বললেন, এরকম অনেক অনুষ্ঠান আমরা দেখছি যে জনপ্রিয় অনুষ্ঠানগুলো, সেটা আপনার অনুষ্ঠান হতে পারে, এবং জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে আমরা দেখি যে অতিথিদের রিপ্লেস করা হচ্ছে, কোলাজ করা হচ্ছে, এবং এই ফেক নিউজগুলো খুবই এডুকেটেড ক্লাসও বিভ্রান্ত হচ্ছে। এবং যত ইলেকশন সামনে আসবে আমার কাছে মনে হয় এইগুলো আরও তত বাড়তে থাকবে। আমি একটা হচ্ছে কনসেপ্ট বলে আমি শেষ করব যে আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস সেটার জন্য দায়ী। একটা হচ্ছে ডিজিটাল লিটারেসি বা কোনো কিছুকে কোশ্চেন করার যে ক্ষমতা, সেটা মানুষের মধ্যে কম রয়েছে বাংলাদেশে। সন্দেহ করার যে ক্ষমতা, যে অনলাইনে যে কোনো কিছু থাকলেই সেটাকে সন্দেহ করতে হবে, প্রথমে সন্দেহ দিয়ে শুরু করতে হবে, তারপরে সেটাকে যাচাই করে বিশ্বাস করতে হবে। বেশিরভাগ এটা এজ গ্রুপের জন্য হতে পারে, এডুকেশনের অভাবের জন্য হতে পারে, বেশিরভাগ মানুষ আমরা বিশ্বাস দিয়ে শুরু করি, অবিশ্বাস দিয়ে নিয়ে। রুচিরও একটা প্রশ্ন আছে, রুচিরও একটা প্রশ্ন রয়েছে। এখন আর একটা যে বিষয় সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। হ্যাঁ, তো এখন বেশিরভাগ মানুষ অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে রাখে এবং তারা অনলাইনে যেই তথ্যটা তার সিদ্ধান্তকে কনফার্ম করে সেই তথ্যটাকে নেওয়ার চেষ্টা করে, সেই কন্টেন্টটাকে বেশি করে নেওয়ার চেষ্টা করে। যে কারণেই আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার বলেন, নানা রকম চটকদার ক্লিক বেইট হচ্ছে যারা রয়েছেন, তাদের জনপ্রিয়তা এত বেশি কেন? কারণ তারা ওই যে পপুলিস্ট যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলোকে কনফার্মেশন বায়াসটাকে প্রতিষ্ঠা করেন। মানুষ যেগুলো ভাবার কথা চিন্তা করে কিন্তু বলতে পারে না, এবং যেগুলোর মধ্যে একটা চটকদার ভাব রয়েছে, সেগুলোকে তারা প্রতিষ্ঠিত করেন তাদের বক্তব্য। তখন মানুষ চিন্তা করে যে ও আচ্ছা ঠিক, আমি তো তাহলে ঠিকই চিন্তা করি, আমার চিন্তার সাথে মিল আছে। এখন মানুষ ওই যাচাই করতে চায় না, মানুষ ফ্যাক্টটাকে খুঁজে বের করার চেষ্টা করতে চায় না, বরং কারণ বেশিরভাগ মানুষই তো আসলে গবেষক না, গবেষক হওয়ার দরকারও নাই আসলে। এবং মানুষের যেহেতু পড়ার অভ্যাস কমে যাচ্ছে, ভিজুয়াল মিডিয়ার উপরে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেই কারণে এটা খুবই ইজিলি মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হচ্ছে। তো কনফার্মেশন বায়াসটা নিয়েও আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আসলে পরিস্থিতিটা এরকম যে আমরা আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল বা অপতথ্য এটা বোঝা যাচ্ছে না। অনেক সময় সঠিক ইনফরমেশনটাকেও রং মনে হচ্ছে, অনেক সময় ভুলটাকেই মনে হচ্ছে। সাইমুম কিছুটা ব্যাখ্যা করছেন এবং ডক্টর সাইমুমের কথার সূত্র ধরে আমি আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে এই যে গুজব এবং ভুল তথ্যের এক ধরনের আন্তর্জাতিকীকরণও আমরা কিন্তু লক্ষ্য করছি, বিশেষ করে বাংলাদেশের বিবেচনা তো সেটা দেখছি। পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে যেটা শিশির উল্লেখ করলেন, জুলাই অভ্যুত্থান চলাকালীনই আসলে শুরু হয়েছে, পরে আরও বেড়েছে, অবর্ণনীয় গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়ানো হয়েছে এবং এখনও পর্যন্ত ক্যাম্পেইনটা অব্যাহত হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোতে কোনো টেলিভিশন চ্যানেল দেখলে তো মনে হয় তাদের 90% কন্টেন্টই হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক। এবং দেশটা বড়, মিডিয়ার সংখ্যা বেশি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে তাদের অ্যাক্সেস বেশি, ফলে বাংলাদেশকে ঘিরে একটা ন্যারেটিভ ছড়ানো তাদের জন্য অনেক সহজ। তার মধ্যে যেমন ধরেন সংখ্যালঘু নির্যাতন, জঙ্গি ইস্যু, নানা বিষয়। এবং ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য যেটা সমস্যা, যে নিজের অবস্থান তৈরি করতে পারছে না, বাইরে তার অ্যাক্সেস কম, নিজেদের লোক সারা পৃথিবীতে ছড়িয়ে থাকলেও আসলে সেই যোগ্যতা সম্পন্ন লোক যারা আসলে প্রভাব বিস্তার করতে পারে সেটা খুব একটা নেই। মিডিয়া হাউসগুলো বাংলাদেশের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি তাদের দুর্বলতা, বাইরে তো জায়গা করে নেওয়া অনেক কঠিন। সো এবং ভারতীয় মিডিয়ায় যেভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলা হচ্ছে, এটা জঙ্গিদের ঘাঁটি, নেই আমরা সেটা বলবো না, কিন্তু ঘাঁটি হিসেবে যেভাবে দেখানো হচ্ছে এবং সংখ্যালঘু নিপীড়নের দেশ হিসেবে চিত্রায়িত করা হচ্ছে, এটা কি আসলে সাংবাদিকতা কিনা? এবং নাকি একটা পরিকল্পিত রাষ্ট্রীয় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এক ধরনের যুদ্ধংদেহী ভাব যার মধ্যে আছে? এবং ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এই তথ্যযুদ্ধে হেরে যাচ্ছে কিনা? ধন্যবাদ জিলুর ভাই। প্রথমত এটা কোনোভাবেই সাংবাদিকতা না। দ্বিতীয়ত হচ্ছে এখানে অবশ্যই আমরা ভিকটিম হচ্ছি এই ধরনের তথ্য সন্ত্রাসের। মার্ক টোয়েনের একটা কথা আছে, এবং এইটা ফেক নিউজ নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেকেই বলে যে আ লাই ক্যান ট্রাভেল হাফ ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হোয়াইল দ্য ট্রুথ ইজ পুটিং অন ইটস শুজ। তাও এটা শুনলে মনে হতে পারে মার্ক টোয়েন আসলে এটা বলছে।
অ্যাকচুয়ালি মার্ক টুয়েন এটা কখনোই বলে নাই, কিন্তু স্টিল এই যখন আমরা ফেক নিউজ নিয়ে কথাবার্তা শুনি, আমরা তখন এই জিনিসটাকে এত স্ট্রং কোট আকারে ব্যবহার করতে দেখলে মনে হয় যে এটা আসলেই সে বলেছে। তো এখানে আসলে কি জিনিসটাকে কাজ করেছে? এখানে কাজ করেছে সার্কুলার রিপোর্টিংয়ের কনসেপ্ট। অর্থাৎ আপনি কোনো একটা কিছু কোনো একটা নিউজ আউটলেট থেকে বা কোনো একটা ব্যক্তির নামে বললেন, এটা অনলাইনে চলে আসলো, তারপরে সেইটাকে অন্য আরও কয়েকটা নিউজ আউটলেট বা কয়েকজন ইনফ্লুয়েন্সার পিক আপ করলো এবং সেটাকে তারা রেফার করতে থাকলো এবং এটা সার্কেল আকারে চলতে থাকলো। আমরা যে ফেক নিউজটা দেখতে পাচ্ছি বাংলাদেশকে কেন্দ্র করে, সেইখানে আমরা এই সার্কুলার রিপোর্টিংয়ের প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে আপনি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েছেন, এবং সেখানেও সেম জিনিসটাই ঘটেছে, যেটা শিশির ভাই বলছিলেন যে সেখানকার কিছু এক্সট্রিম রাইট উইং সংবাদ মাধ্যম, আমি সবার কথা বলবো না বিকজ আমাদেরকে এইখানকার যে নুয়ান্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু সচেতন হতে হবে। সো এক্সট্রিম রাইট উইং যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, প্রচুর পরিমাণে মিস ইনফরমেশনও ছড়াচ্ছে। তবে আমি বলবো ডিসইনফরমেশনটা বেশি, কারণ এটার একটা অবজেক্টিভ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে, এবং এই উদ্দেশ্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে পপুলিজম, সেই পপুলিজমকে ফিড করানো। ফার্স্ট অফ অল তাদের অডিয়েন্স কিন্তু প্রাইমারিলি ডোমেস্টিক, সেকেন্ডারিলি হচ্ছে যে ইন্টারন্যাশনাল। কারণ পশ্চিমবঙ্গ থেকে যে ফেক নিউজগুলো আসছে সেগুলো অধিকাংশই বাংলায় আসছে, এবং সেগুলো হচ্ছে যে তাদের যে লোকাল অডিয়েন্স রয়েছে, তাদের যে পপুলিস্ট নিড রয়েছে সেটাকে সার্ভ করা। সেকেন্ডারিতে হচ্ছে যে তারা বাংলাদেশ বা অন্যান্য জায়গাটাকে টার্গেট করছে। অন্যদিকে ভারত থেকে আরও এক ধরনের ডিসইনফরমেশন যেটা আমরা দেখছি যে মোট ইংরেজিতে আসছে, এবং সেইটার ক্ষেত্রে যে প্যাটার্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে কিছু নাম না জানা অখ্যাত ওয়েবসাইটগুলোতে নিউজ আর্টিকেল আকারে আসে, এবং এই নিউজ আর্টিকেলগুলো দেখা যায় যে খুব একটা ক্রেডিবল সোর্স নাই, এই নিউজ আর্টিকেলগুলোর খুব একটা ক্রেডিবল অথর নাই, এবং এই নিউজ আর্টিকেলগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক মেইন স্ট্রিম মিডিয়া এগেইন অনেক বেশি রাইট উইং মিডিয়াগুলো রেফার করছে। অ্যালার্মিং বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপারটি রয়েছে, সেখানে রাইট উইং এবং লেফট উইং বোথ মিডিয়াই বাংলাদেশের ক্ষেত্রে একটা নেগেটিভ রিপোর্টিং করছে। তো এইরকম আবার ইস্যু ভিত্তিক ব্যাপারও রয়েছে। আমি আসলে যে জায়গা থেকে ফ্র্যাঙ্কলি দেখি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বাইরে থেকে যে ফেক নিউজগুলো হয় তাকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে রিলিজিয়াস। বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ার নিয়ে এক ধরনের ফেক নিউজ প্রডিউস করা হয় এবং সেটা কনজিউমার যথেষ্ট রয়েছে। আরেকটা হচ্ছে বাংলাদেশের যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, রিলিজিয়ান নিয়ে, সেটা নিয়েও প্রচুর ফেক নিউজ তৈরি করা হয়, এবং এইটা ডেফিনেটলি জিও পলিটিক্যালি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। এখন কথা হচ্ছে যে আমরা কি করছি আমাদের জায়গা থেকে। আমি যে জিনিসটা গত কয়েক মাসে অবজার্ভ করেছি, এবং বিশেষ করে জিলুর ভাই আপনার সাথেই আওয়ামী লীগ সরকারের আমলের ফেক নিউজ নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি। সো আমি আমার কথাটা এখন সীমাবদ্ধ রাখতে চাচ্ছি যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা এখন এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এই ফেক নিউজকে কাউন্টার করার জন্য যে পদ্ধতিগুলো নেওয়ার দরকার ছিল, যে ধরনের ট্রান্সপারেন্সি মেনটেন করার দরকার ছিল, সেগুলো করা হচ্ছে না। আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়েপেনাইজেশন করা হচ্ছে ফ্যাক্ট চেকিংকে, অর্থাৎ সরকার ওয়েপেনাইজ করছে ফ্যাক্ট চেকিংকে, পার্টিকুলার কিছু ইস্যুকে সে কাউন্টার করছে যেটা তার বিরুদ্ধে যাচ্ছে, আবার যেটা সরকারের স্বার্থের পক্ষে যাচ্ছে সেটাকে সরকার হচ্ছে যে আর কাউন্টার করছে না। সো এটা এক ধরনের ওয়েপেনাইজেশন আমরা বলতে পারি। আবার আরেকটা দেখছি যে বাংলাদেশের ভেতরকার যে পলিটিক্যাল বর্গগুলো রয়েছে অ্যাক্রস দ্য বোর্ড, হ্যাঁ, তারাও এই জিনিসগুলোকে মানে ফেক নিউজকে ওয়েপেনাইজ করছে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্ট চেকিংকে ওয়েপেনাইজ করছে। তো এই জায়গাটা নিয়েও আমাদেরকে সচেতন থাকতে হবে। খুবই ইন্টারেস্টিংলি আমরা যদি লার্জলি বাংলাদেশকে নিয়ে ফেক নিউজ আপলোডের ডেটা পয়েন্ট দেখি, মোটামুটি বিগ ডেটার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, একটা বড় অংশের আপলোড হয় হচ্ছে যে কলকাতা থেকে, একটা বড় অংশের আপলোড হয় হচ্ছে যে বম্বে থেকে, কিছু আপলোড হয় হচ্ছে যে দুবাই থেকে, এটা বাংলাদেশকে কেন্দ্র করে। আবার বাংলাদেশ থেকে বাংলাদেশ যাদেরকে শত্রু মনে করে বা বাংলাদেশের অনেক মানুষ যাদেরকে শত্রু মনে করে, তাদেরকে কেন্দ্র করে যে ফেক নিউজগুলো প্রডিউস হয় সেগুলোর এন্ট্রি পয়েন্ট, ডেটা পয়েন্ট হচ্ছে যে ঢাকা থেকে, চিটাগং থেকে, খুলনা থেকে। খুবই ইন্টারেস্টিং, আপনি যদি দেখেন এখানে আসলে বর্ডারের দুই পারই ফেক নিউজ নিয়ে যুদ্ধ চলছে। এই দিক থেকেও হচ্ছে, ওই দিক থেকেও হচ্ছে। কাহিনীটা হচ্ছে
কার ইকোনমিক মাসেল বেশি, কার সোশ্যাল মিডিয়া ডমিনেট করার ক্যাপাসিটি বেশি, এবং কে বেশি ন্যারেটিভ উৎপাদন করতে পারে। এবং এক্ষেত্রে ডেফিনেটলি ইন্ডিয়া থেকে বা ওই ক্ষেত্রে এগিয়ে আছে। আমার যে জিনিসটা আমি বুঝি সোফার আমাদের যে ঝামেলাটা হয়েছে, যে একটা হচ্ছে যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি অত্যন্ত উইক, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রফেশনালিজম, এথিক্যাল জার্নালিজম অত্যন্ত উইক। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে ফেক নিউজকে কাউন্টার করার জন্য, ডিসইনফরমেশনকে কাউন্টার করার জন্য যে একটা স্ট্রং পজিশন নেওয়া দরকার, সেই পজিশনটা নেওয়া হয়নি। সো আমাদের এখানে যখন আমার পক্ষে আসে ফেক নিউজ, তখন আমি সেটাকে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর যখন এটা আমার বিপক্ষে যায় তখন আমি সেটা নিয়ে সমালোচনা করি। এই যে দুই ধরনের পজিশন, যেটা আমাদের যে ফেক নিউজ কাউন্টার করার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারকে উইক করে রেখেছে। এবং যেহেতু আমি বললাম যে ইতিমধ্যেই আমরা এই ধরনের লক্ষণ স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ফ্যাক্ট চেকিংকে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, ওয়েপেনাইজ করা হচ্ছে, সেটাও আমাদের ইন্টারনাল ফেক নিউজ কাউন্টার মেকানিজমের জন্য অত্যন্ত বড় একটা রিস্ক। তাহলে এখন কি লাগবে এখানে? বেসিক্যালি জিলুর ভাই, আমাদের এখানের উপায়টা হচ্ছে যে দুইটা। একটা তো হচ্ছে যে মাস স্কেলে, যেটা সাইমুম ভাই বলেছিলেন যে লিটারেসি নিয়ে কাজ করতে হবে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল লেভেলে অ্যাটলিস্ট একটা মিডিয়া লিটারেসি এবং এআই লিটারেসি সাবজেক্ট থাকতে হবে। কারণ ফেক নিউজ এখন শুধুমাত্র যে হিউম্যান দিয়ে প্রডিউস হচ্ছে তা না, এআই দিয়ে প্রডিউস হচ্ছে। আমি একটা সার্কেলকে চিনি যারা এটা নিয়ে কাজ করছিল, যাদেরকে আমি অনুরোধ করেছিলাম দেখার জন্য যে বাংলাদেশের ফেক নিউজ বাংলাদেশকে কেন্দ্র করে ফেক নিউজ প্রোডাকশনের যে ঘটনাগুলো ঘটছে, সেখানে এআই এর কন্ট্রিবিউশন কতটুকু। এবং ও আমাকে সংখ্যার কথা বলছিল, ইটস অ্যারাউন্ড লাইক 26%, হুইচ ইজ আ ভেরি সিগনিফিকেন্ট নাম্বার, যেখানে এআই ব্যবহার করা হচ্ছে ফেক নিউজ জেনারেট করার জন্য। অর্থাৎ ফটো কার্ড, পোস্টার, এই ধরনের জিনিসগুলো, ভিডিও তো সাথে রয়েছে। আর একটা হচ্ছে যে ডিপ ফেকের ব্যবহার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে অনেক রেকর্ডিং সামনে আসছে, আমরা জানি না এই রেকর্ডিংগুলো কতটুকু ফ্যাকচুয়ালি কারেক্ট অর নট, কিন্তু এই জিনিসগুলো ডিপ ফেক করে ব্যবহার হচ্ছে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা তো গেল হচ্ছে যে মাস স্কেলে। সেকেন্ড যে ব্যাপারটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে একটা কনসেনসাসে আসতে হবে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এন্টিটিকে, যে ফেক নিউজকে কাউন্টার করার জন্য যে স্ট্রাকচারাল সেট আপ দরকার, মিডিয়াকে ট্রেন করা, এনজিওকে ইনভলভ করা, গভর্নমেন্টের দিক থেকে সদিচ্ছা, ইনফরমেশন ফ্লোতে একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসা, এই জায়গাগুলোকে পলিটিসাইজ করা হবে না, এই জায়গাগুলোকে ওয়েপেনাইজ করা হবে না। রাদার এখানে ফর দ্য সেক অফ দ্য হেলথ অফ গুড ডেমোক্রেসি এক ধরনের নিউট্রালিটি মেনটেন করা হবে, প্রফেশনালিজম মেনটেন করা হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রফেশনাল ফ্যাক্ট চেকিং ক্লাসকে সামনে এগিয়ে আসার জন্য প্রণোদনা দিতে হবে। এইটা সরকারের দায়িত্ব। একই সাথে এটা অ্যাজ আ সিভিল সোসাইটির পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কথা বলাটা খুব জরুরি। সো ডক্টর সাইমুম, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা যেটা আপনি শুরু করেছেন, শেষে কিছুটা ইঙ্গিত করেছেন, আসিফ ব্যাখ্যা করলেন খানিকটা, অনেকে মনে করেন যে বাংলাদেশে ইংরেজি মাধ্যমের কিছু ভালো মিডিয়া দরকার। আপনি কি মনে করেন কিনা সেটা আদৌ কোনো উপকারে আসবে? না, অফকোর্স আমি এটার সাথে একমত। হ্যাঁ, যে বাংলাদেশে শুধু ইংরেজি না, যদি আমাদের সেই ক্ষমতা থাকে, পৃথিবীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ শক্তিগুলো রয়েছে, সেটা আপনি যদি ইংল্যান্ডে দেখেন, আমেরিকায় দেখেন, ইভেন জার্মানিতেও দেখেন, তারা কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ যে দেশগুলো, সেই দেশগুলোতে স্টেট স্পন্সর্ড তাদের একটা ছোট করে হলেও তাদের ব্রডকাস্টিং এজেন্সি রয়েছে। বাংলাদেশের এখনকার যে সামর্থ্য, তাতে আসলে এটার জন্য খুব বড় বাজেট লাগবে না। আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা বিটিভির আন্ডারেই হতে পারে, যদি বিটিভিকে আমরা মডার্নাইজ করতে পারি, বা নতুন তথ্য অধিদপ্তরও আন্ডারেও হতে পারে। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে পুরো পৃথিবীব্যাপী আসলে বাংলাদেশের যে অবস্থানটা, সরকারের যে অবস্থান, সেটা কিন্তু আমরা একসাথে একই ছাতার নিচে, একই আমব্রেলার নিচে পৌঁছে দিতে পারবো। কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে যে এখন স্টেট নিজেই যদি প্রোপাগান্ডা ছড়ায়, তাহলে কিন্তু পুরো পৃথিবীব্যাপী প্রোপাগান্ডা যাবে। নিজের বিপক্ষে যেটা যায় সেটাকে সে ফাইট করবে, হ্যাঁ সেটাকে ফাইট করবে, বাকিগুলো করবে না, সেটা করছে না। যে কারণে আমরা কিছুদিন আগে ওই শিশিরের সাথে আমার কথা হচ্ছিল যে স্টেটকে খুব বেশি ফ্যাক্ট চেকিংয়ের ফর্মালি না নিয়ে আসাই ভালো। তার কারণ হচ্ছে স্টেট যখন নিজেই একটা বয়ান তৈরি করে, সেই বয়ানটা আসলে প্রথমেই মানুষ প্রশ্ন তোলে যে এটা তো একটা অফিসিয়াল বয়ান। যে কারণে আমিও এবং আমার কাছে মনে হয় শিশিরও আমার সাথে একমত হবে যে আমাদের এমন একটা ব্যবস্থা করা উচিত
রাষ্ট্রে এমন একটা ব্যবস্থা থাকবে যে প্রথমেই প্রিভেন্টিভ হওয়া দরকার, অর্থাৎ এই ধরনের যাতে ফেক নিউজ না ছড়ায় এবং ফেক নিউজ যদি ছড়ায় তাহলে সেটা যাতে লোকেট করা যায় সেটার একটা ব্যবস্থাপনা করবে। এটা কারা করবে? বেশিরভাগ ক্ষেত্রে এটা করা উচিত হচ্ছে নন স্টেট অ্যাক্টর বা ওই ধরনের প্রতিষ্ঠানের। রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্র যেটা করতে পারে সেই ধরনের প্রতিষ্ঠানকে প্রণোদনা দিতে পারে। রাষ্ট্র যেটা করতে পারে পুরো দেশ জুড়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। যেমন রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যদি বলি যে এখন সুষ্ঠু নির্বাচন হলে আমরা যদি 3টা অ্যাক্টর দেখি, জামাত ইসলামী, বিএনপি এবং হচ্ছে এনসিপি, তাহলে আমি বলবো এটা আমি বিএনপির সাথে জড়িত বলতে পারি, অথবা আমার কাছে মনে হয় যে একটা বড় সম্ভাবনা হচ্ছে বিএনপির হচ্ছে ক্ষমতায় আসার একটা বড় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় সিভিল সোসাইটির অন্য মেম্বাররাও তাই বলছেন। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি শুধুমাত্র কিন্তু নিজেরাই হচ্ছে স্টেট ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা নিলেই হবে না। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, সেটা বিএনপি বা অন্য যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তাদের পার্টির মধ্যেও এই কালচারটা চালু করার দরকার রয়েছে। কিভাবে? এখন তারা যেমন পার্টির মধ্যে বক্তৃতা দিতে শেখায়, তারা যেমন গ্রুমিং করে ছাত্র দলকে, স্বেচ্ছাসেবক দলকে, যুব দলকে, তেমন আমাদের এই পৃথিবীটা তো শুধুমাত্র এখন অফলাইনের পৃথিবী না, এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডও আমাদের প্রেজেন্স রাখতে হয়। অর্থাৎ এই পার্টি মেম্বারদের যারা অন্তত পলিটিক্যাল লিডার, যারা অন্তত এক ধরনের পার্টিতে ভূমিকা রাখে, কথা বলে, লেখালেখি করে, তাদের প্রত্যেকেই কিন্তু মিডিয়া লিটারেসি দরকার রয়েছে। অর্থাৎ পার্টিগুলোর নিজেদেরও এই ধরনের মিডিয়া লিটারেসি এবং ফ্যাক্ট চেকিং এবং অনলাইনে কিভাবে আচরণ করতে হয় এবং কোন আচরণটা হচ্ছে ডিসেন্সি বজায় রেখে করা যায় এবং কোন আচরণটা হচ্ছে যে কি বলবো যে একটা ইনডিসেন্ট ব্যবহার এবং এই যে নেটের একটা হচ্ছে কি রয়েছে নেটিকেট বলে যেটা, হ্যাঁ এটিকেটটা যেটা নেটে, সেটা নেটিকেটটা কিন্তু জানা দরকার রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এটা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেই এই চর্চাটা চালু করার দরকার রয়েছে। আর কি করা যেতে পারে? আর একটা যেটা করতে পারে, প্রত্যেক পার্টিরই নিজেদের একটা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম থাকার দরকার রয়েছে। এই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মটা কেন থাকার দরকার রয়েছে? কারণ এটা আপনিও প্রশ্ন করার সময় বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোই আসলে আইদার তারা কনজিউমার অর তারা প্রডিউসার কোনো না কোনোভাবে হচ্ছে এই ফেক নিউজগুলোর। কারণ রাজনীতি তো একটা বড় বিষয়, এটা তো ক্ষমতা দখলের সাথে যুক্ত, ক্ষমতা যাওয়ার সাথে যুক্ত, সুষ্ঠু নির্বাচন বলেন আর হচ্ছে করাপ্ট নির্বাচনই বলেন, যে কোনো নির্বাচনে প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো থাকার কারণে এইখানে ক্যাম্পেইন সবচাইতে বড় ম্যাসিভ স্কেলে হয় এবং সে কারণেই সেখানে ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি। শুধুমাত্র মিডিয়া সেল না, সেটার সাথে সাথে আমার কাছে মনে হয় এক ধরনের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম অন্তত তাদের বিরুদ্ধে যে হচ্ছে ওই মানে ডিসইনফরমেশন ছড়ানো যাচ্ছে, তারা অন্তত সেটা কাউন্টার করুক। পরবর্তীতে যেগুলো হচ্ছে নন স্টেট অ্যাক্টর রয়েছে, যারা হচ্ছে এনজিও রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার রয়েছে, তারা হয়তো তাদের বক্তব্য সেটার উপরে দিবে। কিন্তু আসলে মানুষের জানা দরকার যে সেই রাজনৈতিক দলের বক্তব্যটা কি, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটার উপরে। যে কারণে আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলেরই একটা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম থাকার প্রয়োজন রয়েছে। তৃতীয় যে বিষয়টা দিয়ে আমি এখনকার মতো কথা শেষ করব, সেটা হচ্ছে পলিটিক্যাল কনসেনসাস। আমাদের যে বিষয়গুলো তো রাজনৈতিক ঐক্যমত দরকার, তার একটা বড় বিষয় হচ্ছে এই হচ্ছে গুজব এবং ডিসইনফরমেশনের স্প্রেড একসাথে ঠেকানো যায় কিভাবে। এখন অন্তত যারা প্রো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা থাকার দরকার রয়েছে। কারণ যত ইলেকশন সামনে আসবে তত এমন বড় এবং ম্যাসিভ স্কেলে এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন হবে, সেটা প্রত্যেকটা দেশের ফেব্রিক, প্রত্যেকটা পার্টির ফেব্রিক কিন্তু নষ্ট করে ফেলতে পারে, তাদের সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে। যে কারণে এই পলিটিক্যাল কনসেনসাসটা তৈরি করার খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করি। শেষের আমরা আলোচনা থেকে এটাও মোটামুটি স্পষ্ট যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে গুজবটা বেশি ছড়ানো হচ্ছে এবং সিজিএসের তথ্য যেটা বলছে যে প্রায় 90% বেশি ভুল তথ্য, অপতথ্য, গুজব এগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। আপনাদের ডিসমিস ল্যাব, বুম, রিউমার স্ক্যানার যারা কাজ করছে তাদের তথ্য প্রায় একই রকম এবং মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা লক্ষ্য করছি যে এখন অনেক সময় তাদের সংবাদের প্রাইমারি সোর্স হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে এবং যাচাই বাছাইও করছে না, এক ধরনের কম্পিটিশনকে আগে তুলবে, বিশেষ করে অনলাইনে
কেউ কেউ কখনো কখনো নামিয়ে ফেলে ভুল বের করতে পারলে, কখনো নামানো হয় না। সো এই পরিস্থিতি থেকে আসলে পরিত্রাণের উপায়টা কি? এবং এই যে বাংলাদেশের দুই একটা মিডিয়া ছাড়া কারো ফ্যাক্ট চেকিংয়ের কোনো ব্যবস্থা নেই, এবং আমি যেটা এর আগে বলছিলাম যে আসলে সেল দিয়ে হবে কিনা, যদি না সাংবাদিকদের, প্রতিটা সাংবাদিক, বিশেষ করে যারা রিপোর্টিংয়ে বা গেট টিপিংয়ে আছেন তাদেরকে সেইভাবে তৈরি করা হয়। এখন মিডিয়াগুলোর দায় কি? তারা আবার অনেক সময় বলে যে তাদের রিসোর্সের লিমিটেশনস আছে, অর্থের অভাব আছে। সো সব দিকে যদি আপনি ওকে, প্রথমত আমি আসিফ ভাই এবং সাইমুম ভাইয়ের একটা বক্তব্যের সাথে আমি একমত প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে ফ্যাক্ট চেকিং কিংবা ফ্যাক্ট চেকিংয়ের সাথে রাষ্ট্রের সম্পর্কটা আসলে দূরত্বের থাকা উচিত। যে রাষ্ট্র যদি ফ্যাক্ট চেকিংয়ের দায়িত্ব নেয়, এবং এটা আসলে বাংলাদেশের দুই একটা ছোটো ইনিশিয়েটিভ বর্তমান সরকারের সময়ে নেওয়ার চেষ্টা করেছিল। আমি আমার জায়গা থেকে সবসময় এইখানে একটা ভেটু দেওয়ার চেষ্টা করছি যে না, আপনারা এই ফরম্যাটে না করে আপনারা আপনাদের ভার্সন অফ বক্তব্য যেটা আছে, আপনাদের ভার্সন, এটা আপনারা প্রকাশ করেন, কিন্তু সেটাকে ফ্যাক্ট চেক আকারে নাম না দিয়ে। 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রেও আমি সাইম ভাই যেটা বলতেছিলেন এখানে একটু হালকা ডিসএগ্রি করবো, যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে ফর্মাল ফ্যাক্ট চেকিং নাম ব্যবহারটা না করে, মানে একই কাজ করবে, কিন্তু ফ্যাক্ট চেকিং জিনিসটা যদি পলিটিক্যাল এবং নন পলিটিক্যালের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, তাহলে বাইরের ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের বাইরের একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান অর্গানাইজেশন বিশেষ করে, নানান অর্গানাইজেশন আমাদেরকে রিচ আউট করতে চাইবে বা চায়, করেও। তো তখন যদি ওই যে ফ্যাক্ট চেকিং জিনিসটা যদি দেখা যাচ্ছে যে 3টে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে, এনসিপির একটা, বিএনপির একটা, সরকারের একটা, আবার জামাতের একটা, এবং সেগুলোর নাম যদি এই শব্দটাকে ইউজ করা হয়, এবং আমরা আরও 3টা অর্গানাইজেশন কাজ করি কি 5টা, এটা একটা কনফিউশন তৈরি করবে। আমি একটু অ্যাড করি। আমি যেটা আসলে মিন করতে চেয়েছি এটা অর্গানাইজেশন না। ওকে, আমি যেটা মিন করতে চেয়েছি যে পলিটিক্যাল পার্টি তো অনেক উইং থাকে। তার মানে একটা ডেডিকেটেড কিছু মানুষ থাকবে যারা এই কাজটা করবে এবং তাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো চালানো হচ্ছে, প্রপাগান্ডাগুলো চালানো হচ্ছে, তারা লোকেট করে তারা হচ্ছে একটা পেজ বলেন বা যে কোনো বলেন, একটা জায়গায় ডিবাঙ্ক করবে যে এটা আমরা সঠিক তথ্য হচ্ছে এইটা। মহাসচিবের বিরুদ্ধে, মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বিরুদ্ধে একটা ভুয়া সংবাদ প্রকাশিত হচ্ছে, তো তারা ওটাকে মানে ওনার সাথে কথা বললেন যেটাকে আপনার বিবৃতি, উনি বলেন যে না এটা আমার বিবৃতি না, তখন তারা সেটাকে ডিব্যাঙ্ক করলো। তো আমি এটুকুই বলতে চাই, আমি এগ্রি। কারণ হচ্ছে আবার এই সিস্টেমে যদি হয় যে ধরেন পলিটিক্যাল ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন না করতে, যে জাস্ট তার যে একটা উইং আছে, উইংয়ের মধ্যে একটা টিম থাকবে যে ডিজিটাল ভেরিফিকেশন জানবে এবং ইনস্ট্যান্টলি সেটা তার দল রিলেটেড যদি হয় সেটাও যদি করে, অনেকটা আগাবে কাজ। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে এটা ভালো এই জন্য যে ধরেন আমি দলের বাইরে থেকে তার দলের একজন টপ লোক বা একজন ব্যক্তিকে রিচ আউট করা যতটা কঠিন, তার চেয়ে ইজিয়ার হচ্ছে দলের মধ্যে থেকে। তো এটা একটা ভালো, আমি এগ্রি। 2 নম্বর যে বিষয়টা আপনি যেটা বললেন যে আমরা এই যে সমস্যাটার দিকে আগাচ্ছি, সমস্যা বলতে আসলে আমরা সমস্যার মধ্যে আছি, যত সময় যাচ্ছে, বিশেষ করে বড় ইভেন্ট, নির্বাচনকেই আমরা যদি মোটা থেকে দেখি যে বড় ইভেন্ট আমাদের সামনে, এটাকে কেন্দ্র করে অনেক মিসইনফরমেশন আরও বাড়বে। এইটার নানান ডাইমেনশন আছে, এটাকে না কাউন্টার করার জন্য নানান কিছু। আমি একটা জায়গায় রিসেন্ট কিছু ডেভেলপমেন্টে ওইটাতে একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান রিসেন্ট একটা ঘটনা ইন্ডিয়ান মিডিয়াতে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা নিয়ে রিয়্যাক্ট করলো, এটা হচ্ছে যে বাংলাদেশে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তির মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, যে ভবেশচন্দ্র নামে। তো ওনার এই মারা যাওয়ার খবরটা অ্যাকচুয়ালি এখনও সলভ না, যেটা কি হত্যা নাকি হত্যা না। বেশ কিছু ইন্ডিকেশন আছে যেটা হত্যা না, আবার কিছু কিছু ইন্ডিকেশন আছে যে এখানে মানে সাসপিশাস কিছু ব্যাপার আছে, হত্যা বলেও বলা যাবে না, সাসপিশাস কিছু অ্যাক্টিভিটি আছে। বাট এইটাকে একটা কনফার্ম কিলিং, অ্যাবডাকশন এবং কিলিং হিসেবে বাংলাদেশের মেইন স্ট্রিম কয়েকটা সংবাদ মাধ্যমে প্রথমে খবর প্রকাশিত হলো, এবং এরপরে সেটা ইন্ডিয়ান সংবাদ মাধ্যমগুলোতে খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে প্রকাশিত হলো খুবই অল্প সময়ের ব্যবধানে, এবং এইটার পরে আবার খুবই অল্প সময়ের ব্যবধানে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে রিয়্যাক্ট করলো। এইটা আমি ইনভেস্টিগেট করছিলাম যে এটা আসলে কিভাবে ঘটলো। আমার সোশ্যাল মিডিয়াতে আমি এটা নিয়ে পোস্ট করছি যে যেই 6টা বা 7টা সংবাদ মাধ্যমে দেখা গেল যে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে অ্যাবডাকশনের পর তাকে মার্ডার করা হয়েছে। তো এই 3জন মূলত 7টা সংবাদ মাধ্যমে এই খবরটা আসছে বাংলাদেশের, এবং
তারা 7টা সংবাদ মাধ্যম মূলত 3জন সাংবাদিক কাজ করেন। এই 3জন সাংবাদিকের 2জনই আবার হচ্ছে আওয়ামী লীগের নেতা, স্থানীয় আওয়ামী লীগের নেতা, মানে হচ্ছে একদম পদধারী নেতা, এবং তারা আওয়ামী লীগের হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন 2জনই। তো এই জিনিসটার মধ্যে পুরা, এবং তাদের যদি এই 7টা রিপোর্ট আপনি পাশাপাশি দেখবেন যে পুরো রিপোর্টগুলো কপি পেস্ট, একটা আরেকটার সাথে পুরো মিলে যাচ্ছে। এখন আমি এই জায়গা থেকে যেটা আশঙ্কা করতেছি, এই একটা প্রাথমিক ঘটনা হিসেবে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়ার ভেতরে আওয়ামী লীগের এক ধরনের মেকানিজম কাজ করতেছে, এবং সেই যেটা ডিসইনফরমেশন ছড়াইতে চায় বাংলাদেশের সেন্সিটিভ কিছু ইস্যুতে, বাংলাদেশের বাইরে ছড়াইতে চায় ডিসইনফরমেশন, এবং সেই মেকানিজমের সাথে ইন্ডিয়ান মিডিয়া বলেন বা ইন্ডিয়ান সরকার বলেন বা এস্টাবলিশমেন্ট বলেন, এটার একটা যোগসূত্র আছে। এই যোগসূত্রটা দুইটা কাজে লাগিয়ে নেক্সটে যে কোনো সময় বড় ধরনের ব্লান্ডার বাংলাদেশ বিষয়ে, মানে ডিসইনফরমেশন, আগে মিডিয়াতেই বাংলাদেশে এটা প্রডিউস করা হবে। এবং এরপরে আপনারা জানেন যে ডেইলি স্টার এই রিপোর্টটা নিয়ে কোয়েশ্চেন ওঠার পরে ডেইলি স্টার রিপোর্টটা সরিয়ে ফেলছে। এই জন্য এর বক্তব্য দিচ্ছে যে তারা তাদের ডিউ ডিলিজেন্স যেটা হওয়ার দরকার ছিল, ফ্যাক্ট চেকিং যা হওয়ার দরকার ছিল এই রিপোর্টটা নিয়ে, সেটা হয় নাই। তাদের এনাফ সোর্সিং ছিল না এটার পিছনে। তো এর বাইরে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তাদের রিপোর্টটা সরে ফেলছে। আমি যেটা বলতেছি যে এইটা একটা স্যাবোটাজ টাইপের, যে মিডিয়ার মধ্যে থেকে বাইরের শক্তি এবং ভেতরের যে ধরেন যে আওয়ামী লীগেরই সরাসরি নাম বললে এই মেকানিজমটা কাজ করবে, এবং এটা কিভাবে ধরেন আপনি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন করে এটা আপনি কাউন্টার করতে পারবেন না। এটার মধ্যেই দেখা যাবে যে ডেইলি স্টার, প্রথম আলো এই রিপোর্টটা, বা অন্য কেউ, আমি বলতেছি না কারো স্পেসিফিক নাম হিসেবে, যে ফেক নিউজটা প্রথমে বাংলাদেশের মিডিয়াকেই ফিট করা হলো, এবং সেটা মিডিয়ার ভেতর থেকে ফিট করা হচ্ছে, কিছু সাংবাদিক কাজ করছে, রাইট। ওইটা কাউন্টার, ওইটাকে ডিল করার একটা মেকানিজম আমাদের থাকতে হবে। এর বাইরে যে জিনিসগুলো আছে সেটার জন্য আমার মনে করি যে সেন্ট্রাল একটা উদ্যোগ নেওয়া দরকার। ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি, মিডিয়া, এটা ইউরোপে বা বিভিন্ন জায়গায় এরকমের যুদ্ধকালীন সময়ে বা অন্যান্য নির্বাচনকালীন সময়ে এক ধরনের অ্যান্টি ডিসইনফরমেশন অ্যালায়েন্সের তৈরি করার, হ্যাঁ রাইট, এর কাছে যেমন সিএসওরা কাজ করবে, মিডিয়া কাজ করবে, ফ্যাক্ট চেকাররা, এক্সপার্টরা। সো এই সবগুলো শক্তি বা গ্রুপের যদি সমন্বিত একটা কাজ হয়, যে এটা কাজটা মূলত আসলে করবে ফ্যাক্ট চেকাররা ডিবাংটা, কিন্তু এটা এমপ্লিফাই করার জন্য বাকিরা কাজ করবে, এমপ্লিফাই করার জন্য মিডিয়া এটাকে এমপ্লিফাই করবে। সিএসও যারা আছে এরা এটাকে নানান জায়গায় পুশ করবে বা কী করবে, যে রিয়াল ভার্সনগুলো কি, এইটা যদি নেওয়া হয় আমাদের নির্বাচনকে সামনে রেখে, তাহলে আমার মনে হয় যে একটা ওয়ে আউট হইতে পারে। এই কি থাকে আসিফ, আপনি শিশিরের কথার সূত্র ধরে আলোচনাটা করতে পারেন, এবং এ কথা ঠিক যে আমরা রাজনীতিবিদদের বাইরে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও দেখছি যে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার, এবং এটা আমরা রামু, কুমিল্লায়, নাসিরনগরে এটা দেখেছি, এবং মেয়েদের ক্ষেত্রে নানাভাবেই আমরা এটা লক্ষ্য করছি। সো রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে অন্তত এই জায়গাগুলোতে, এবং যেটা আপনারা আলোচনা করছেন যে সরকার নিজেরা একটা ফ্যাক্ট চেকিং সেল করেছে এবং সেটা আবার সুবিধা মতো ব্যবহার করা হচ্ছে, কিন্তু সাধারণভাবে সরকারের বাইরে যে অন্যান্য অপতথ্য বা গুজব সেগুলোকে মোকাবেলা করার জন্য বা বিশেষ করে সেন্সিটিভ ইস্যুগুলোকে ডিল করবার জন্য কী ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার? কিছু পরামর্শ অবশ্য ডক্টর সাইমুমও দিয়েছেন, শিশিরও দিয়েছেন, আপনিও আগে বলছিলেন, আরও কিছু যদি যোগ করবার থাকে। ধন্যবাদ দিলুর ভাই। আমি সাইমুম ভাই এবং শিশির ভাইয়ের পরামর্শগুলোর সাথে ক্যাটেগরিক্যালি একমত পোষণ করি, এবং হচ্ছে যে মূল যে ব্যাপারটা, এটা আমাদের শিশির ভাইয়ের পয়েন্ট থেকেই আমি একটা পার্থক্য করতে চাচ্ছি, যে বাংলাদেশে মিডিয়া অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়ার মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়ার নন স্টেট এবং ইন্ডিভিজুয়াল অ্যাক্টরদের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আমি এই দুটাকে পার্থক্য করতে চাচ্ছি। তো মিডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, একটু ছোট্ট করে করতে হবে, মানে আমার হাতে সময় খুব বেশি নেই। জি, ওকে। সো মিডিয়ার ক্ষেত্রে শিশির ভাই যেটা বললেন আমি পুরোপুরি একমত, যে এইটাকে কাউন্টার করার উপায় হচ্ছে যে মোর মিডিয়ার ভেতরের প্রফেশনালিজমটার উপরে বেশি ফোকাস করা। অর্থাৎ এখানে মিডিয়ার কন্টেন্টের উপরে কন্টিনিউয়াস রিসার্চ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এনকারেজ করা, বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টগুলোকে তারা, এবং হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রিসার্চারদেরকে ইনভলভ করানো, যে কেন মিডিয়ার ভেতরে এই জিনিসটা হচ্ছে, কোন এলিমেন্ট এই কাজগুলো করছে, রিপোর্টারের বায়াস, রিপোর্টিংয়ের বায়াস, গেট কিপিংয়ের বায়াস,
এই এই জায়গাগুলোকে প্রপারলি অ্যাড্রেস করার জন্য আমাদের একটা ক্রিটিক্যাল ডিসকাশন এবং ক্রিটিক্যাল মাস খুব জরুরি। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে দুই ধরনেরই হয়, একটা হচ্ছে অর্গ্যানিকভাবে হয়, আর একটা হচ্ছে যে অর্গানাইজভাবে হয়। তো অর্গানাইজভাবে দেখা যায় যে কোনো গ্রুপ, কোনো ইন্ডিভিজুয়াল কিছু প্রডিউস করে, ওইটা অনলাইনে ছেড়ে দেয়, তারপরে দেখা যায় যে সেটাকে অনেক মানুষ অর্গ্যানিকভাবে প্রমোট করে। তো এইটাকে কাউন্টার করার আসলে ইফেক্টিভ কোনো উপায় এখন পর্যন্ত নাই, কিন্তু কিছু সলিউশন রয়েছে। তার মধ্যে একটা সলিউশন হচ্ছে এই যে অ্যান্টি ডিসইনফরমেশন অ্যালায়েন্স যে কনসেপ্টের কথা বললেন, অর্থাৎ আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলোকে মিলে ফ্যাক্ট চেকারদের জায়গা থেকে, সাংবাদিকদের জায়গা থেকে এরকম একটা অ্যালায়েন্সের জায়গা ক্রিয়েট করতে পারি, যে বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন থাকবে, অনেকগুলো ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ ফ্যাক্ট চেকার থাকবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নিজস্ব উইং থাকবে, যারা নিজ নিজ জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়ার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলোকে কাউন্টার করবে। এবং এই যে কাউন্টারের যে প্রক্রিয়া, এইটার ক্ষেত্রে স্পেসিফিক প্রোটোকল ফলো করবে, এবং যেটা খুব ট্রান্সপারেন্টলি পাবলিকের সামনে প্রেজেন্ট করবে, যেটা করাটা খুব জরুরি। এখন সরকার কি করতে পারে? জিলুর ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিংকে পলিটিসাইজেশন এবং ওয়েপেনাইজেশনের কঠোরভাবে বিরোধী। তবে সরকার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারে, সরকার বাংলাদেশে এই যে ফ্যাক্ট চেকিংয়ের পক্ষে যারা কাজ করে তাদেরকে প্রণোদনা দিতে পারে। হ্যাঁ, এখানে স্টার্ট আপের জন্য হেল্প করুক, সেটা করা উচিত। সংবাদ মাধ্যমগুলোর ভেতরে হয়তো বা সেক্ষেত্রে তো ওই প্রণোদনা যাবে যারা সরকারের পক্ষের শক্তি। যদি কোনোভাবে বোঝা যায় যে সে সরকারের সঙ্গে ভিন্ন মত আছে, সে প্রণোদনা পাবে না, বরং তার কাজকর্ম বন্ধ করবার ক্ষেত্রে সরকার হয়তো উৎসাহী হয়ে উঠবে। আমি আপনার সাথে একমত। বাংলাদেশে এই জিনিসটা ঘটে, আমি অস্বীকার করছি না। আমাদেরকে এখানে পাবলিক ফান্ডিং মডেলে যেতে হবে, অর্থাৎ ট্যাক্স পেয়ারের মানি কোনো নির্দিষ্ট সংগঠনের মাধ্যমে, সেটা হতে পারে মানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তার থ্রুতে এই জিনিসগুলো ঘটবে। ব্যাপারটা এরকম না যে তথ্যমন্ত্রী ঠিক করে দিবে যে কোন কোন স্টার্ট আপ হচ্ছে যে টাকা পাবে আর কোন কোনটা পাবে না। রাদার হচ্ছে যে এটা কোনো একটা মিডিয়া কমিশন হতে পারে, যেই মিডিয়া কমিশন ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং সেই কমিশনের থ্রুতে এই ফান্ডিংগুলো যেতে পারে, যেটা খুবই ট্রান্সপারেন্ট মডেলে যেতে পারে, লাইক পাবলিক বিডিংয়ের মাধ্যমে পাবলিকলি সেখানে অ্যাপ্লাই করবে ফান্ডিংয়ের জন্য, প্রজেক্টগুলোকে তথ্য যাচাই বাছাই করে তারপরে সেখানে ফান্ডিং দিতে হবে, এবং সেটার একটা পাবলিক অডিটও হতে হবে। মানে এইগুলোর সলিউশন আছে জিল্লুর ভাই। ব্যাপারটা হচ্ছে আমরা সলিউশন চাই কিনা, নাকি আমরা সমস্যাটাকে জিয়ে রেখে ওই সমস্যার মধ্যে গোলা পানিতে মাছ শিকার করতে চাই। কারণ এখন যদি সরকারের মধ্যে কারো কারো উদ্দেশ্য এরকম থাকে, সে এটাকে পলিটিসাইজ করে তার নিজের গোল অ্যাচিভ করবে, তাহলে তো আমরা কোনো সলিউশনের জায়গাতে পৌঁছতে পারবো না। বা ইভেন যদি কোনো ফ্যাক্ট চেকার তার ব্যক্তিগত জায়গা থেকে যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হয়, এবং সেও যদি তার পলিটিক্যাল জায়গা থেকে ফ্যাক্ট চেকিং করতে আসে, সেটাও তো একটা প্রবলেম। তো এইখানে একটা কনসেনসাস, যেটা সাইমন ভাই এবং শিশির ভাই বোধ বলছিলেন, আমাদেরকে ওইখানটাতে পৌঁছতে হবে। ধন্যবাদ। শিশির, জাস্ট আপনার কাছে প্রশ্ন। আমরা দক্ষিণ এশিয়া এক ধরনের উত্তেজনা দেখতে পাচ্ছি, এক ধরনের যুদ্ধ ভাব আছে, এবং ভারত, পাকিস্তান, মিয়ানমারকে ঘিরে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত হাজারে আসলে গুজব, অপতথ্য আছে। সো বাংলাদেশেও এর মধ্যে প্রাসঙ্গিক হয়ে উঠছে অনেক ক্ষেত্রে। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ আসলে এখানে কি করা উচিত, অন্তত এই জায়গাগুলোতে যেখানে জাতীয় স্বার্থের ব্যাপারটা খুব জোরালোভাবে আছে, এবং সামনের দিনগুলো পরিস্থিতি কি আসলে খারাপ দিকে? 1 থেকে 1.5 মিনিট। খুবই রিলেভেন্ট একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে গত কয়েকদিন আগের যে পাহালগামের যে ঘটনা, ওইটার সাথে কিন্তু অলরেডি বাংলাদেশকে জড়িয়ে ইনফরমাল নাউন চ্যানেলে ইন্ডিয়াতে বক্তব্য উঠছে। কয়েকটা ওয়েবসাইটে রিপোর্ট করছে যে বাংলাদেশের ইনভলভমেন্ট আছে, যদিও এগুলো খুবই কল্পিত আমরা যা বুঝতে পারি। এখন এইটা কি করার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র এক্সটার্নাল ডিসইনফরমেশন, এবং যেই এক্সটার্নাল ডিসইনফরমেশনটা বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তৈরি করবে বা করে, এগুলো অ্যাসেস করে এগুলোর কাউন্টার করার জন্য আলাদা একটা বিশেষ টাস্ক ফোর্স বা কোনো একটা রেসপন্সিবল বডি টেম্পোরারিলি তৈরি করা উচিত, যেখানে হয়তো ডিপ্লোমেটরা থাকবেন, যা কারেন্ট ফর্মার ডিপ্লোমেটরা থাকবেন, যেখানে এক্সপার্টরা থাকবেন, যেখানে আমাদের সাইমন ভাইদের মতো যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এক্সপার্ট আছেন, ইনারা থাকবেন, এবং ওনারা হচ্ছে
আগে প্রথমত হচ্ছে যে এই ডিসইনফরমেশনগুলো কী কী ছড়াচ্ছে সেটা মনিটর করা, এবং তারপরে পলিসি ঠিক করা কেস বাই কেস যে এটা কীভাবে ডিল করা হবে। এইটা যদি না হয়, এটা র্যান্ডম সব মিসইনফরমেশনের জন্য না, যেটা বাংলাদেশের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তৈরি করে, এইটা এমন একটা কেস, পহেলগামের ব্যাপারটা, এটা যদি আস্তে আস্তে এটা এস্টাবলিশ করা হয়, তাহলে 6 মাস পরে এটা রেফারেন্সেই বিভিন্ন জায়গায় বিবৃতি আসবে, নিউজ হবে বড় মিডিয়াগুলোতে বা ওয়েস্টার্ন আউটলেট থেকে, বা ওয়েস্টার্ন অনেক গুরুত্বপূর্ণ পলিসি মেকার এগুলো বিশ্বাস করে বসতে পারে। কারণ যেহেতু বাংলাদেশকে নিয়ে অলরেডি একটা মিলিটেন্সির রাইজ, এটা সেটার নানা বয়ান তৈরি করা হচ্ছে, সো এটার সাথে এটা আমি মনে করি এইটা কাউন্টার করার জন্য এটা হবে ইফেক্টিভ একটা মানে উদ্যোগ, যে একটা সেপারেট এক্সপার্টদের, নানান ধরনের এক্সপার্টদের নিয়ে একটা টাস্কফোর্স থাকবে, সেটা 1 বছরের জন্য হতে পারে, 2 বছরের জন্য, এবং এইটা তারা কেস বাই কেস ডিল করবে, এটা নিয়ে পলিসি তৈরি করবে এবং কীভাবে ডিল করা যায় সেটা। আসিফ একটু আমাদেরকে বলবেন যে সরকার এবং রাষ্ট্র যদি জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ এবং জবাবদিহিতার সুযোগ না রাখে, তাহলে আসলে সরকার এবং নাগরিকদের মাঝে আমরা সবাই জানি যে এক ধরনের পারস্পরিক অনাস্থা তৈরি হয়, এবং এতে বিভিন্ন গোষ্ঠীকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে গুজব ছড়াতে সরকার এবং রাষ্ট্র পরোক্ষভাবে একটা চ্যানেল তৈরি করে দিচ্ছে কিনা। এইখানে জিলুর ভাই, আমি আপনার সাথে একমত যে সরকার এবং জনগণের মধ্যে এই যে দূরত্বের জায়গাটা আছে, এটাকে কমাতে হবে এবং ট্রান্সপারেন্সিটা আনতে হবে। আমরা আগেও যে জিনিসটা দেখেছি এবং এখনও যে জিনিসটা দেখছি, যথেষ্ট ট্রান্সপারেন্সির অভাব, এবং এই ট্রান্সপারেন্সির অভাবকে শুধুমাত্র আমরা ফেক নিউজ বা অপতথ্য কিংবা হচ্ছে যে কনস্পিরেসি থিওরি এগুলো বলে সাময়িক সময়ের জন্য আমরা হয়তো বা কিছু ন্যারেটিভ তৈরি করতে পারি, কিন্তু ইন দ্য লং রান আমাদেরকে ভাবতে হবে যে গভর্নমেন্টের দিক থেকে তথ্য প্রবাহের যে প্রসেস, এইটাকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং এইটাকে হচ্ছে প্রফেশনাল এবং ফ্যাক্ট বেস করতে হবে। আরেকটা জিনিস যেটা আমি শুধু শিশু ভাইয়ের সাথে একটা লাইন একটু যোগ করতে যাচ্ছি, শিশু ভাই ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড যে ইস্যুটা বলেছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এই মুহূর্তে বাংলাদেশ একদম জিও পলিটিক্যাল গেমের ক্রস রোডে রয়েছে, এবং যদি রোহিঙ্গা নিয়ে বলি কিংবা হচ্ছে যে আরাকানের ইস্যু বলি কিংবা হচ্ছে যে মিজোরাম মণিপুরের যে কনফ্লিক্টগুলো হচ্ছে সেখানকার যদি কথা বলি, বে অফ বেঙ্গলে চাইনিজ এক্সেসের যদি কথা বলি, বাংলাদেশ এই মুহূর্তে ওয়ান অফ দ্য ক্রস রোড জিও পলিটিক্যাল গেমের, যেটা হচ্ছে এশিয়াতে হচ্ছে। সেই রকম একটা প্রেক্ষিতে আপনাকে মনে রাখতে হবে যে ইনফরমেশন ইজ ইটসেলফ ভেরি ইম্পর্ট্যান্ট টুল যে কোনো জিও পলিটিক্যাল গেমের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে মানে ওইটার উপরে নিয়ন্ত্রণ থাকাটা খুবই জরুরি। এবং এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের যে সিকিউরিটি এজেন্সিগুলো এবং ফরেন মিনিস্ট্রি রয়েছে তার একটা ইনভলভমেন্ট রাখবে, আমাদের ফরেন যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, এবং সেখানে হ্যাভিং আ টাস্ক ফোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যারা হচ্ছে যে এই জিও পলিটিক্যাল ইস্যুতে যে ধরনের ফেক নিউজ প্রডিউস করা হচ্ছে তার উপরে কনসিস্টেন্ট কাজ করে সেইটা স্টেক হোল্ডারদের সাথে শেয়ার করবে, বাট অ্যাট দ্য সেম টাইম পাবলিকলি নিয়ে আসবে। এতে সুবিধাটা কি হবে যে আমাদের জিও পলিটিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিংটা অ্যাভয়েড করা যাবে। ডক্টর সাইমুল পারভেজ, যে দেশে একটা সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এবং সেটা এখনও আছে, এবং এই ধরনের আইন ব্যবহার করে আপনি জানেন সাধারণ মানুষ থেকে সাংবাদিকটা পর্যন্ত সাফার করেছে, এবং আমরা সবাই এই আইনের বিরোধিতাও করেছি। আবার অনেকে বলছেন যে এই যে অনলাইন প্ল্যাটফর্মে হামলা, গুজব, ভুল তথ্য, অপতথ্য, এগুলোকে আইনিভাবে কীভাবে অ্যাড্রেস করা যায় বা শাস্তির আওতায় আনবার জন্য কি করা দরকার, তো এটা কি আধুনিক রাষ্ট্র কাঠামোর জন্য এক ধরনের ডিলেমা কিনা? অফকোর্স এটা একটা ডিলেমা, কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন ছিল তখন আমরা দেখেছি যে সকল ধরনের মানুষ, রাজনীতিবিদরা তো হয়েছেন, রাজনৈতিক কর্মীরা তো হয়েছেন, সেটার সাথে সাংবাদিক, বিভিন্ন লেখক, কার্টুনিস্ট, যারাই হচ্ছে সরকারের কোনোভাবে সমালোচনা করেছেন। ইভেন আমরা দেখেছি মাইনর যারা 12 বছর বয়স, 11 বছর বয়স, গৃহিণী যারা একটা টকশো উপস্থাপনা করার জন্য হচ্ছে খাদিজাতুল কুবরা বা এরকম নামের একজনকে একটা দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছে। তো এখন আপনি আবার এটার সাথে সাথে দেখেন যে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যে এটা নিউজ সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেটা খুবই আনরেগুলেটেড, মানে যে কেউই আপনাকে নিউজ দিতে পারে। সেই নিউজটা যে ঠিক কিনা সেটা কেউ যাচাই বাছাই করার জন্য কোনো মিডিয়াম কিন্তু আমরা নাই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এখন এই দুইটার মধ্যে আমরা কিভাবে একটা ব্যালেন্স করব? যে কোনো সরকারের উচিত একটা ব্যালেন্সিং অ্যাক্ট রাখা। এটা খুবই সিম্পলি করা যায়। সিম্পলি হচ্ছে যে যদি কোনো সরকার এটা বলতে পারে যে তারা প্রেস ফ্রিডম নিশ্চিত করবে, এখন এই প্রেস ফ্রিডম নিশ্চিত করা
এটা খুব সেকেলে শোনালেও আপনি যখনই হচ্ছে মানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন এবং জনগণকে বাক স্বাধীনতা দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে সরকারকে এবং রাজনৈতিক দলের নেতাদের যে কেউই সমালোচনা করতে পারে, যে কেউই তাদের বিরুদ্ধে কার্টুন আঁকতে পারে এবং তাকে জেলে যাওয়ার জন্য টেনশন করতে হবে না বা মারা যাবার টেনশন করতে হবে না। এরকম একটা পরিস্থিতি যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব কঠিন লয়ের দরকার পড়ে না। এই কারণে আমি এই জিনিসটার দিকে তাকাতে চাই, সেটা হচ্ছে যে আমরা বরাবরই কাউন্টারিং প্রপাগান্ডা বলছি, হ্যাঁ, আমরা যে ফেক নিউজকে কাউন্টার করার কথা বলছি, কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রিভেনশন, যাতে এরকম পরিস্থিতি না দাঁড়ায়। আজকে আপনি যদি দেশের মধ্যে থেকে জনগণের পিপলস ম্যান্ডেট ছাড়া আপনি যদি কাউকে করিডোর দিতে চান অন্য দেশে, এবং এমন একটা সরকার এটা করছে যেখানে আমরা দেখছি যে সরকারের হচ্ছে জনগণের জনভিত্তি নাই বা জনগণের সরাসরি ভোটে তারা আসেনি, এবং এর আগেও আমরা দেখেছি যে জনগণের ভোটের কোনো পরোয়া না করে একটা দীর্ঘ সময় ধরে একটা সরকার ছিল। এরকম পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি জনভিত্তি এবং জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিবেন না এবং এমন একটা গভর্নিং সিস্টেম তৈরি করবেন যে গভর্নিং সিস্টেমে আনইলেক্টেড গভর্নমেন্ট একটা বড় সময় ধরে থাকবে, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হবে। আমাদের যে বিষয়টি নিশ্চিত করতে হবে যে জনগণের মালিকানা, রাষ্ট্রের যে মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সেই মালিকানা ফিরিয়ে দিতে পারলেই আমরা এবং রাজনৈতিক দলকে জবাবদিহিতার মুখোমুখি করতে পারলেই আমরা এমন একটা সিস্টেম করতে পারবো যে সিস্টেমে এই ব্যালেন্সটা তৈরি করা সম্ভব, যেখানে আমরা এক ধরনের নিয়ন্ত্রণও রাখবো, আবার জনগণের ক্ষমতা জনগণের হাতেও ফিরে যাবে। অনেক ধন্যবাদ আসিফ বিন আলী, ডক্টর সামিম পারভেজ এবং কদরুদ্দিন শিশির। দর্শক, আমরা কথা বলছিলাম ভুয়া তথ্য, অপতথ্য এবং গুজব নিয়ে। আমার অতিথিরা বিশেষজ্ঞ এবং তারা তাদের মতামত দিয়েছেন আসলে এই জায়গায় কী করা উচিত, কিন্তু মোটা দাগে যে বিষয় আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির দুর্বলতা তারা তুলে ধরেছেন, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়ার, এবং সেখানে যে পেশাদারিত্বের অভাব আছে সেই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, এবং মিডিয়া লিটারেসি, ডিজিটাল লিটারেসির উপরে জোর দেবার কথা বলেছেন। সাধারণভাবে যেটা আমাদের গণমাধ্যমে যারা কাজ করেন তাদের জন্য তো বটেই, কিন্তু আমাদের প্রতিটি নাগরিকের জন্য যে সন্দেহ করবার বা প্রশ্ন করবার যে মানসিকতা এবং যে কোনো কিছুকে হুটহাট বিশ্বাস না করবার, করে ফেলবার যে প্রবণতা, সেখান থেকে নিজেদেরকে বের করে আনবার যে চেষ্টা, সেটা খুবই জরুরি। আমরা আশা করব যে সামনের দিনগুলোতে, যেহেতু এই বিষয়ে ওনারা আশঙ্কা ব্যক্ত করছেন যে পরিস্থিতি আরও খারাপ হবে, সরকার এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম এবং সেই সঙ্গে প্রতিটি নাগরিক যেন এই বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে যার যেটা করবার সেটা করেন, এবং বিশেষ করে সতর্ক থাকার জন্য সবাই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।